আজকে যে চ্যাপ্টার পড়বো আমরা সেই চ্যাপ্টারের নাম হচ্ছে মূল কনসেপ্ট বা মূলের ধারণা, তাই তো? তা ব্যাপারটা বোঝার আগে যদি ধরো তোমাদেরকে বলা হয় 1 ডজন পেন, তখন তুমি কী বলবে? 12টি পেন, তাই তো? তাহলে সিমিলারলি তোমাকে যদি বলা হয় 1 ডজন বল, তাহলে সমান কত? একই জিনিস, 12টি বল, ঠিক আছে? তাহলে এই ডজন কথাটার মানে হচ্ছে কী সেন্সে ব্যবহার হচ্ছে? অনেকগুলো জিনিসকে, অনেকগুলো সংখ্যাকে শর্টে প্রকাশ করার জন্য, তাই তো? সিমিলারলি এরকমই একটা জিনিস তোমার কি মোল। যদি জিজ্ঞেস করা হয় মোল শব্দের অর্থ কী, মোল শব্দের অর্থ হিপ। হিপ মানে কি? স্তূপ। হিপ মানে কি? স্তূপ, এক পাহাড় বা এক স্তূপ। তাহলে কীরকম ব্যাপারটা হচ্ছে, যদি তোমাকে দিয়ে জিজ্ঞেস করা হয়, আমি বলছি দেখো, ধরো বললাম 1 মোল এর অর্থ কী যদি জিজ্ঞেস করা যায়, তাহলে 1 মোল, যেমন 1 ডজন সমান 12টি পেন বলছিলাম, তাহলে 1 মোল কী ব্যাপার, কী সেন্সে তাহলে 1 মোল বলবো? জেনারেলি মোল কথাটা কী সেন্সে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে পদার্থের পরিমাপ, এই সংক্রান্ত ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তাও আমি ব্রড সেন্সে তোমাদের যদি বলি বোঝানোর জন্য, যে ধরো সাপোজ বলা হলো যে 1 মোল, ধরো সাপোজ বলা হলো 1 মোল লোহা, 1 মোল বলা হলো 1 মোল লোহা, তার মানে কি বলবো? তাহলে লোহাটা, ধরো সাপোজ আমি একটা লোহার টুকরো যদি এরকম দেখতে হয়, তাহলে সেটা কী দিয়ে তৈরি? উপাদান কণা যদি বলা হয় তাহলে সেটা লোহার ক্ষেত্রে অনুপরমাণু একই হয়। তাহলে ধরো সাপোজ আমি বললাম এর ক্ষেত্রে উপাদান কণাগুলো, ধরো সাপোজ এগুলো হচ্ছে উপাদান কণা, অণু বা পরমাণু, এগুলো এরকমভাবে সজ্জিত থাকে কঠিনের মধ্যে, তাই তো? তাহলে ডাল্টনের মতবাদ অনুযায়ী কী জানি আমরা, এইগুলো এই পার্টিকুলার কোনো পদার্থের ক্ষেত্রে, ওই লোহার ক্ষেত্রে সবগুলো একই ধরনের জিনিস, অণু বা পরমাণুগুলো, তো সেগুলোর সংখ্যা, এইগুলোর কি তাহলে নাম্বার অফ অ্যাটম অথবা মলিকিউল অথবা আয়নও হতে পারে, ঠিক আছে? লোহার ক্ষেত্রে আয়ন হবে না, সেটা কত হবে? সেটা একটা পার্টিকুলার একটা সংখ্যা হবে। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা বলছে 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক হবে। এটা সংখ্যাকে প্রকাশ করছে। কত সংখ্যাটা যদি বড় করে লেখা হয়, 6022 নিয়ে আরও 20টা শূন্য থাকবে, বুঝতে পারা গেল? তাহলে পদার্থের মধ্যে উপাদান কণা, তাহলে কিছু পরিমাণ পদার্থে, এটা লোহা বলেছি তো, এর মধ্যে যে পরিমাণ উপাদান দিয়ে তৈরি ওই জিনিসটা, সেই উপাদান কণার সংখ্যা যদি এত সংখ্যক হয়, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক হয়, তাহলে তখন ওই পদার্থের পরিমাণকে এটার মধ্যে কিন্তু বেশি কিছু পার্থক্য আছে ডজনের মধ্যে। ডজন মানে পার্টিকুলারলি সংখ্যাকেই বোঝায়, কিন্তু মোল বলতে সংখ্যাকে বোঝায় না, কিন্তু পদার্থের পরিমাণকে বোঝায়। বারে বলছি, মোল মানে কিন্তু পদার্থের পরিমাণ, মোল বলতে কিন্তু পদার্থের পরিমাণকেই বোঝায়, নট সংখ্যা। এই ডজন আর এটার মধ্যে পার্থক্য আছে, এই একই সেন্স না, তবে সেন্সটা বোঝানোর জন্য বলা হচ্ছে। তাহলে মোল হচ্ছে কিন্তু পদার্থের পরিমাণ। তাহলে কী পরিমাণ পদার্থের ক্ষেত্রে বলা হচ্ছে? যেই পরিমাণ পদার্থে উপাদান কণা, সেই পদার্থ সবসময় লোহা হবে তার কোনো মানে নাই। আয়ন দিয়েও তৈরি হতে পারে, তারপরে তোমার অণু দিয়েও হতে পারে তৈরি, পরমাণু দিয়ে তৈরি হতে পারে। তাহলে পদার্থের উপাদান কণার পরিমাণ যদি ওই পার্টিকুলার এই সংখ্যাটাকে কিন্তু মনে মুখস্থ করতে হবে, 6.022 ইন্টু 10⁻23, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এটাকে কী বলা হয়? অ্যাভোগাড্রো, ঠিক আছে, সংখ্যা। এটাকে সংক্ষেপে NA এটা দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে যার মধ্যে উপাদান কণা, পদার্থের যে পরিমাণের মধ্যে উপাদান কণা, অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণা থাকবে, বা 6.022 ইন্টু 10⁻23 থাকবে, তো সেই পদার্থের পরিমাণকে কী বলা হবে? 1 মোল। এতটুকু ক্লিয়ার? তাহলে এরপরের টপিক হচ্ছে এই অ্যাভোগাড্রো সংখ্যাটা কী। তাহলে প্রথম কোশ্চেন ছিল কি, মোল কাকে বলে, বা মোলের সংখ্যা কী। তাহলে মোলের সংখ্যা কী বলবো? 1 মোল যে কোনো পদার্থ বলতে কী বুঝি? ওই পদার্থ, সেই পরিমাণ পদার্থকে বোঝাবে যে পরিমাণ পদার্থে তার উপাদান কণা কী কী হতে পারে? অণু হতে পারে, পরমাণু হতে পারে, অথবা আয়ন হতে পারে।
সেই উপাদান কণার কতগুলো উপস্থিত থাকবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক উপাদান কণা উপস্থিত থাকলে তাহলে সেই পদার্থের পরিমাণকে কী বলা হবে 1 মোল। এতটুকু ক্লিয়ার? এবার যদি আমি তোমাদেরকে বললাম এই যে সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যাকে কী বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে যদি ঘুরিয়ে জিজ্ঞেস করা হয় তোমার অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞা দাও, ঠিক আছে? যদি জিজ্ঞেস করে অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞা দাও তাহলে কী বলবে? এই কথাটাই ঘুরিয়ে বলবে 1 মোল যে কোনো পদার্থের মধ্যে যত সংখ্যক নট পরিমাণ যত সংখ্যক উপাদান কণা থাকে তার মান হচ্ছে এত, সেই পরিমাণটাকে কী বলা হয়, সেই সংখ্যাকে কী বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। মানে ঘুরিয়ে বলতে হবে, আর কিছু না। এতটুকু ক্লিয়ার? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা ক্লিয়ার হলো। এবার আর একটা জিনিস, ছোট্ট জিনিস পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে অ্যাভোগাড্রো ধ্রুবক এটার কিন্তু একক নাই। এটার কি নাই? একক নেই বা নাই। সংখ্যা তো একক থাকবেই করে, তাই না? কিন্তু অ্যাভোগাড্রো ধ্রুবকের কী আছে? এটার মান কত? এটার মান হচ্ছে 6.022 সেম ইন্টু 10⁻23 কিন্তু মোল টু দি পাওয়ার -1। তার মানে এখান থেকে কী দেখতে পাচ্ছি? এর একক আছে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন করতে পারে পরে, ঠিক আছে? এইটা কিন্তু একক, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এটা একক, ঠিক আছে? মনে থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যা না, অ্যাভোগাড্রো ধ্রুবকের একক। ওটা ক্লিয়ার? আর কিছু এখান থেকে ইনফরমেশন জানার দরকার না, ওটা জানলেই হবে না। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, মোল সম্বন্ধে আমরা এতটুকুই পড়লাম। এখানে আবার মোল সম্বন্ধে মোল নিয়ে আবার একটু খোঁচাখুচি করবো। তার আগে বিশেষ কিছু জিনিস আমরা এক্সট্রা অন্য টপিকে চলে যাবো হট করে। সেই টপিকটা দরকার বলেই যাচ্ছি, তারপর আবার মোলের প্রসঙ্গে ফিরে আসবো, ঠিক আছে? তো সেই টপিকটার নাম কি? সেই টপিকটার নাম হচ্ছে পারমাণবিক ভর। সেই টপিকটার নাম কি? এই টপিকটার নাম হচ্ছে পারমাণবিক ভর আর আণবিক ভর। তো এই ব্যাপারটা কী বা এটা সংজ্ঞা বলার আগে আমি একটা কথা তোমাদেরকে বলি। ধরো সেই একক পদ্ধতিতে ফিরে যাবো। সেই ফার্স্ট চ্যাপ্টার আমাদের একক ছিল না মাত্রা একক। তো সেই চ্যাপ্টারে তোমাদেরকে এককের সংজ্ঞাতে বলা হয়েছিল, বা এককের যখন সংজ্ঞা বোঝানো হচ্ছিলো, বা আমি বলছি এককের সংজ্ঞা যখন বোঝানো হচ্ছে তখন কী করা হয়েছিল? তখন ধরো সপোজ আমি বলছি যে এই মুহূর্তে আমরা কিলোগ্রাম বাটখারা দেখেছি, কিলোগ্রাম বাটখারা হয়, মানে ভরের বাটখারা হয় ভর মাপার জন্য, সাধারণত গল্প করবি না। তাহলে সেই বাটখারাতে কী করা হয়? একটা প্রমাণ মান ধরে নেওয়া হয়েছে। কেউ একজন বলে গেছে যে এটা 1 কেজি। কে বলেছে? আমাদের কেউ একটা বলে গেছে। কে বলে গেছে? বর্তমানে আয়ুব্যাগ বলে, ঠিক আছে? তো যাও, আগে একজন কেউ বলে গেছিলো, সাপোজ আমি বলছি, তখন 1 কেজিটা ছিল না। একজন গ্রামের মোড়ল বললো এটা হচ্ছে, ওর নাম ধরো সাপোজ রাম বা শ্যাম বললাম, শ্যাম, এটার নাম হচ্ছে 1 শ্যাম, মানে একটা বাটখারা দিয়ে দিল, ওটা 1 শ্যাম। বাটখারা এরকম হবে না যে জং ধরে যাবে বা নষ্ট হয়ে যাবে, সময় সাথে সাথে কমে যাবে ওজন, এরকম না। স্ট্যান্ডার্ড কিছু একটা পাথর নিল যেটা শক্ত ভালো বেশ, হ্যাঁ, নিয়ে বলো এটা যে 1 শ্যাম। ওটা হাতে নিল একজন, আর একজন অন্য একটা বস্তু নিল, তুলো, বা সাপোজ তখন তুলা যন্ত্র আবিষ্কার হয়নি। ওটা হাতে নিল, নিয়ে অন্য হাতে নিল, দেখলো যে মোটামুটি একই রকম লাগছে কিনা, ফিলিংস একই রকমভাবে টানছে কিনা। তাহলে তখন কী করলো? অন্য বস্তুর ভরকে ওই যে প্রমাণ মানটা ছিল সেই মানের সাথে তুলনা করা হয়েছিল না হয়নি? কম্পেয়ার করা হয়েছিল। ওর কত গুণ সেটা ভাবা হচ্ছিলো, বা ওটার সাথে সমান না সেটা ভাবা হচ্ছে। সেভাবে আইডিয়া করে অন্য বস্তুর ভর মাপা যায় না, সেটাই হচ্ছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এককের সংজ্ঞা, তাই না? তো সেক্ষেত্রে সেই প্রথম থেকেই গল্পটা হচ্ছে কি, কোনো জিনিসকে মাপতে গেলে একটা কাউকে প্রমাণ নিতে হয়, মান নিতে হয়, তখন সেই মানের সাথে তুলনা করতে হয়, নিয়ে কোনো জিনিসকে মাপা যায়। ক্লিয়ার? এবার সেই সমস্যার সমাধান আস্তে আস্তে হতে বর্তমানে আধুনিক আমরা যখন যে সমাজে বাস করছি সেখানে তোমার দেখছি আমরা ভরের প্রমাণ মানগুলো কেজিতে আছে, কুইন্টালে আছে, টনে আছে, এসবে আছে। তো দৈর্ঘ্য মাপ আছে, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, এসব আছে, আরও অন্যান্য একক আছে। তাহলে সেরকমই বিজ্ঞানীরা ভাবতে শুরু করলো যে তাহলে পরমাণুকে মাপবো কী করে? তো পরমাণুর ভর মাপবো কী করে? পরমাণুর ভর মাপা তাহলে নিশ্চয়ই কোনো প্রমাণ মান থাকবে। সেই প্রমাণ মানটা কী হতে পারে? সেরকমই কিছু একটা প্রমাণ মান। এবার কি এখানে কিছু জিনিস যেগুলো বলবো আমি, এটা চোখ বন্ধ করে মেনে নিলে পরবর্তী ক্ষেত্রে ওটার উপর বেস করে বাকি জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে সেটা মানতে হবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে প্রমাণ মান দুটো হচ্ছে, দুখানা মান ছিল। একটা হচ্ছে হাইড্রোজেনের ভর, হাইড্রোজেন পরমাণুর ভর,
আর একটা হচ্ছে C12, মানে 12 পারমাণবিক ভরযুক্ত যে কার্বনের আইসোটোপ, সরি ভুল বললাম, 12 ভর সংখ্যা বিশিষ্ট যে পরমাণু, কার্বন পরমাণু, সেই কার্বন আইসোটোপের ভরটাকে প্রমাণ মান হিসেবে ধরা হলো। দুজনকে ধরা হলো। সাপোজ আমি বলছি তখনকার যুগে বিজ্ঞানীরা বার করতে পেরেছিল যে একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত অ্যাকচুয়ালি, ঠিক? তাহলে ওর ভর জানা আছে আমার। তাহলে কোনো পরমাণুর ভর তাহলে মাপবো কি করে? একই কনসেপ্ট, তুলনা করবো। এবার সবসময় যদি সমান হবে তার মানে আছে? সমান হবে কি সবসময়? সমান নাও হতে পারে। কত গুণ হবে সেটা বুঝতে গেলে কী করতে হয়? আমাদেরকে ভাগ করতে হয় না? তাহলে আমি যে কথাটা লিখছি ভালো করে আগে দেখবা। তাহলে পারমাণবিক ভর ইকুয়াল টু কোনো মৌলের বা ওই মৌলের একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর, এই হাইড্রোজেনটা কি হাইড্রোজেন? 1H1 অ্যাকচুয়ালি। হাইড্রোজেনও তো আছে বাবা, সাধারণ হাইড্রোজেন, হ্যাঁ, হাইড্রোজেন পরমাণুর ভর। এবার কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভরই কেন নেওয়া হলো, 1 কেজি কেন নেওয়া হলো না? কারণ কোনো মৌলের পরমাণুর ভর হাইড্রোজেনের পরমাণুর ভরের ওই দুটো একই কাছাকাছি লেভেলের। তুমি সাপোজ আমি বলছি তুমি সোনা কিনতে গেছো, সোনা একটা কানের দুল কিনতে গেছো সোনার, তাহলে একদিকে সোনা বসাবে আর একদিকে 1 কেজি বাট্টা বসালে হবে? তাহলে যাকে তুলনা করবো সেই জিনিসটা কিন্তু সেই লেভেলের কাছাকাছি যেন থাকে। তার জন্য হাইড্রোজেন পরমাণুর ভরের কাছে অন্য কোনো মৌলের জানা মৌলের পরমাণুর ভরের সাথে তুলনা করা হয়েছে। তাহলে সংখ্যাটা কী হবে? কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, এটা অনুপাতটা মানে তাই বোঝাতে না, বোঝায় না, যত গুণ ভারী সেই সংখ্যাকে বলা হবে কি? ওই মৌলের পরমাণু। বুঝতে পারা গেল? ক্লিয়ার না? এটা তাহলে কি স্কেলে হলো? এই সংখ্যাটা হয়ে গেল হাইড্রোজেন স্কেলে। কি স্কেলে? হাইড্রোজেন স্কেলে, ঠিক? আর একটা সংখ্যা আছে, ওই মৌলের দ্বারা খাটতে পারো নাকি? এরকম ওই মৌলের একটি পরমাণুর ভর বাই একটি C12 পরমাণুর ভর গণিত 1/12। একই জিনিস, নিচের তুলনামূলক যা কাজটা তুলনা করছে তার ভরটা কিন্তু আলটিমেটলি এটাও যা হবে এটাও তাই হবে, দুটোতেই একই হবে। একটা হাইড্রোজেন স্কেলে, একটা হচ্ছে C12 স্কেলে। তাহলে এটা এই সংখ্যাটা কী করে বলবো? সেকেন্ড সংখ্যাটা কী করে বলবো? তো এটা হচ্ছে কার্বন স্কেল, ঠিক আছে? তো সংখ্যাটা কীভাবে বলবো? কোনো একটি মৌলের একটি পরমাণুর ভর একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, তাকে ওই মৌলের কী বলা হবে? পারমাণবিক ভর। ঠিক আছে, ক্লিয়ার? এরপরের টপিক হচ্ছে গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর। ঠিক আছে, গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ভর কী জিনিস? কিছুই না, খুব সহজ। কীরকম? ধরো সাপোজ আমি উদাহরণ দিয়েই বলি, সুবিধা হবে। ধরো আমি নিলাম একটা অক্সিজেন পরমাণুর যদি জিজ্ঞেস করা হয় যে পারমাণবিক ভর কত হবে, কত বলো তো দেখি? মানে ভর সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক ভর, ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয় না অ্যাকচুয়ালি। দেখো ওটাই আপাতত আমরা ধরে রাখবো। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর সময় হচ্ছে 16। ঠিক, এবার এটাকে কিসে প্রকাশ করব? এই ব্যাপারটাকে আমি গ্রাম
গ্রামে প্রকাশ করব, তাহলে কী হবে? 16 গ্রাম অক্সিজেন, সাপোজ আমি বললাম 16 গ্রাম অক্সিজেন, তো সেটা প্রকাশ করলে যেটা হবে সেটাই কি বলবো আমরা? 1 গ্রাম পরমাণু অক্সিজেন, 1 গ্রাম পরমাণু অক্সিজেন। তো সংখ্যাটা কী হবে? কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে বা গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে ওই মৌলের 1 গ্রাম পরমাণু বলা হয়। বা যদি জিজ্ঞেস করে কোনো মৌলের পারমাণবিক ভর কত, তাহলে ওর পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে ওই পারমাণবিক ভর অ্যাকচুয়ালি এককহীন রাশি, কারণ দুটো একক এইখানে দেখতে পাচ্ছি যে এ ভর বাই ভর, এটা যদি গ্রামে লিখি, এটা যদি গ্রামে লিখি, গ্রাম কেটে যাবে। তাহলে এখানে বলা হচ্ছে সেই পারমাণবিক ভর যেটা পেলাম হাইড্রোজেনের রেসপেক্টে তুলনা করে বা C12 1/12 অংশ তুলনা করে যেটা পেলাম সেটাকে আমি গ্রামে প্রকাশ করলে যে জিনিসটা পাবো সেটাই গ্রাম পারমাণবিক ভর। সিম্পল জিনিস, এটা তো বেশি চাপের কিছু নাই, খুব সহজ জিনিস। হ্যাঁ, ওটাকে সঠিক একই জিনিস, কিন্তু বই আলাদা করে দেওয়া আছে, কিন্তু কোনো পার্থক্য নাই, দুটোই সঙ্গে একই, আলাদা করে বই দিয়েছে, এর মধ্যে কোনো লজিক খুঁজে পাইনি আমি। যাও, দুটোই একই জিনিস। তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে 1 গ্রাম পরমাণু ক্যালসিয়াম সমান কত গ্রাম ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর যদি 40 হয়, তাহলে 1 গ্রাম পরমাণু ক্যালসিয়াম সমান কত গ্রাম ক্যালসিয়াম হবে? 40 গ্রাম ক্যালসিয়াম। মাথায় রাখবা, ধাতুর ক্ষেত্রে এবং সমস্ত ধাতু এবং নিষ্ক্রিয় অধাতু বা নোবেল যে গ্যাসগুলো, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, কৃপ্টন, এগুলো হচ্ছে এদের পারমাণবিকতা 1, তার মানে যাই পরমাণু তাই অণু, একটা পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে, তাই ওদেরকে অণুও বলা যায়। ঠিক এফি, ওটা আবার নতুন করে হয় না। যেমন অক্সিজেনের চিহ্ন হচ্ছে ও, সংকেত হচ্ছে O2, কিন্তু লোহার চিহ্ন যা সংকেত তাই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আবার একটা যদি জিজ্ঞেস করা হয় যে 1 গ্রাম পরমাণু ক্লোরিন সমান কত হবে? 35.5 গ্রাম ক্লোরিন। বলো, বুঝতে পারলে না? ক্লিয়ার না? এই যে টপিকটা পড়ালাম তোমাকে, এই যে এতটুকু পর্যন্ত, এখান থেকে পারমাণবিক ভর থেকে শুরু করলাম, এই যে পারমাণবিক ভর থেকে শুরু করলাম, এখান থেকে এতদূর পর্যন্ত যে টপিকটা পড়লাম, সেই টপিকটা আর বেশি আমাকে বকতে হবে না। কেন? কারণ এটাও আবার আর একটা টপিক থাকবে যে আণবিক ভর, এটা পারমাণবিক বদলে আণবিক ভর থাকবে, গ্রাম পরমাণুর ক্ষেত্রে কি থাকবে? গ্রাম অণু থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? যেমন করে গ্রাম পারমাণবিক ভর আমরা পড়লাম, তেমন করে আমরা আণবিক ভরও পড়বো। কী হবে তাহলে? ধরো আমি যদি জিজ্ঞেস করি তাহলে কী হবে? আণবিক ভর, তাহলে ইকুয়াল টু কী হবে? ওই এখানে কিন্তু একটা পার্থক্য আছে, হালকা পার্থক্য না, একটা হালকা জিনিস আছে, সেটা মনে রাখতে হবে। ওই মৌলের বা যৌগের, কারণ অণু মৌলের হয়, যৌগ, ওই মৌলের বা যৌগের একটি অণুর ভর বাই কী হবে? বাই ওই নিচের যে তুলনাটা সেটা একই থেকে যাবে, একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এটা কিন্তু ভালো করে বুঝবে, ক্লাস 10-এ কাজে লাগবে। আবার এই মূল চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট ক্লাস 10-এ কাজে লাগবে, শুধু একটা চ্যাপ্টারে না, দুটো চ্যাপ্টারে কাজে লেগে যাবে। এটা যদি না ভালো করে বোঝো, আবার ক্লাস 10 পড়তে গিয়ে আবার ঘুরে আবার তোমাকে বই খুলতে হবে। ঠিক আছে, একটি হাইড্রোজেন পরমাণুর ভর, তাহলে একই গল্প, এটা হাইড্রোজেন স্কেল হবে, আর কার্বন স্কেলটা লিখছি না। তাহলে এটা আমি সংজ্ঞাটা বলছি, কী বলবো? কোনো মৌলের বা কোনো যৌগের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই মৌলের বা ওই যৌগের আণবিক ভর বলা হয়। ক্লিয়ার না? এটা কী স্কেলের সঙ্গে হলো? হাইড্রোজেন স্কেলের সঙ্গে হলো। কার্বন স্কেলের সঙ্গে একই কনসেপ্ট, একই কথা। লাস্টে বলবো কি, একটি C12 পরমাণু ভরের 1/12 অংশ তুলনায় যত গুণ ভারী।
ঠিক আছে, ওটা লিখলাম না, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে ওটা থাকলো। তারপর আবার এখানে যেমন দেখলাম আমরা গ্রাম পরমাণু, সিমিলারলি কি থাকা উচিত তাহলে গ্রাম অণু বা গ্রাম আণবিক ভর, তাই তো? তাহলে এরপরের টপিক হচ্ছে গ্রাম অণু বা গ্রাম আণবিক ভর। তাহলে কী হবে, কোনো মৌলের বা কোনো যৌগের কোনো মৌলের বা কোনো যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেই গ্রামে প্রকাশিত আণবিক ভরকে কী বলা হবে, 1 গ্রাম অণু। ঠিক আছে, তাহলে ওটা লিখলাম না, হ্যাঁ, এবার এক্সাম্পল দিই, উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে 1 গ্রাম অণু হাইড্রোজেন, আমি কথায় লিখছি, 1 গ্রাম অণু হাইড্রোজেন সমান কী হবে, কত গ্রাম হাইড্রোজেন হবে বলো তো দেখি? সমান হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন অণু। যদি জিজ্ঞেস করি 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন সমান হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন। বুঝতে পারা গেল? তাহলে 1 গ্রাম অণু কেন, তাহলে হাইড্রোজেনের অণু হচ্ছে H, মানে একটা হাইড্রোজেন, মানে একটা হাইড্রোজেনের পরমাণু মানে হচ্ছে একটা শুধু H, অণু মানে হচ্ছে H2, দুটো হাইড্রোজেনের পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি হয়। তাহলে আণবিক ভর কত হবে, 2 আণবিক ভর কত হবে 2, সেটাকে গ্রামে প্রকাশ করলে 2 গ্রাম হচ্ছে, তাই 2 গ্রাম হাইড্রোজেন মানেই হচ্ছে 1 গ্রাম অণু হাইড্রোজেন। বুঝতে পারা গেল? এটাকেই শর্টে, এই যে 1 গ্রাম অণু বলছি না, পরবর্তী ক্ষেত্রে শর্টে কি বলা হয়, 1 মোল বলা হয়। কেন বলা হয় কারণ পরে বুঝতে পারবো। আমি বললাম না তোমাদেরকে যে মোল কনসেপ্ট, প্রথমে মোলের সংজ্ঞা দেখলাম, এই দেখলাম, তারপর হট করে সব কী করতে লাগলাম, সংযোগ আছে বলেই পড়ছি। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটাকেই কিন্তু মোল বলবো, কেন বলবো সব দেখবো। এবার দেখো, চলে এসো, যদি জিজ্ঞেস করি, যদি লিখি 1 গ্রাম অণু জল সমান হচ্ছে ড্যাশ গ্রাম জল, বলো কী হবে বলো? ভালো করে একটা জিনিস শুনবা, সেটা কি, কোনো যৌগের আণবিক ভর যদি বার করতে হয় আমাকে, তার সেটা কীভাবে বার করবো, কোনো যৌগের আণবিক ভর সমান ওই যৌগের একটি অণুতে উপস্থিত যে পরমাণুগুলো আছে, সেটা একটাও থাকতে পারে, একাধিক থাকতে পারে, একটি অণুতে উপস্থিত পরমাণুগুলির কী হবে, পারমাণবিক ভরের সমষ্টি। মাথায় ঢুকলো? আবার রিপিট করছি, কোনো যৌগের আণবিক ভর মানে হচ্ছে ওই যৌগের একটি অণুতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টি সমান। ঠিক আছে, দেখো তাহলে 1 গ্রাম অণু, তাহলে জলের সংকেত কী হয়েছে দেখি আমরা, জলের সংকেত হচ্ছে H2O। তাহলে H2O-তে 2টি হাইড্রোজেন পরমাণু আছে উপস্থিত, আর একটি অক্সিজেন পরমাণু উপস্থিত আছে। তাহলে এটার ভর হচ্ছে 1 প্লাস, আণবিক ভর হচ্ছে 1 + 1 সমান 2, পারমাণবিক ভর হচ্ছে, মানে দুটোর সমষ্টি হচ্ছে 1 + 1 2 হলো, আর অক্সিজেনের কত হবে 16, মোট কত হলো 18। তাহলে 18টা হচ্ছে জলের বা H2 এর কি আণবিক ভর। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু বারে বারে বলছি, ভর সংখ্যা থেকে আণবিক ভর হয় না সবসময়। যে ভর সংখ্যা, আমি সাপোজ তোমাদেরকে বলছি, তোমরা চমকে যাবা শুনলে, মানে আণবিক ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে হচ্ছে নিউক্লিয়াসে উপস্থিত একটা মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন আর প্রোটনের সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়। সেটা সবসময় আণবিক ভরের সাথে সমান হয় না, কখনোই হয় না। ঠিক আছে, তাও আমরা সবসময় গোটা আসছে না, আণবিক ভর পারমাণবিক ভর সবসময় গোটা আসেই, পয়েন্টে আসে। কেন পয়েন্টে আসে সেটাও দেখবো, সেটাও বুঝবো পরে। ঠিক আছে, আপাতত এভাবেই বোঝো, যদিও হয় না বলেই আমাকে বলা উচিত। তো যাও, জলের ক্ষেত্রে কী হলো, এটা 18 হচ্ছে আর আণবিক ভর। তাহলে আমি যদি বলি, তাহলে জিজ্ঞেস করা হয় 1 অণু জল সমান কত, 1 অণু বলছি, 1 গ্রাম অণু জল সমান কত, সেটা গ্রামে প্রকাশ করবো, তো সমান হচ্ছে 18 গ্রাম।
ঠিক আছে, ক্লিয়ার? তাহলে একটা তোমার কী দিয়ে বোঝালাম, একটা তোমার কী বলে এটাকে মৌল দিয়ে বোঝালাম, আর একটা যৌগ দিয়ে বুঝে দিলাম। বুঝতে পারা গেল না? ক্লিয়ার? বেশ। এরপরের টপিক হচ্ছে পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর একক, অ্যাটমিক মাস ইউনিট, সংক্ষেপে কি AMU বা শুধুমাত্র ইউ। ঠিক আছে, তাহলে নাম শুনে কি বোঝা যাচ্ছে? পারমাণবিক ভর একক। তাহলে কোনো পরমাণুর ভর মাপতে গিয়ে কি একক ব্যবহার করা হয়, এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। এই কনসেপ্ট বুঝতে পারলে যে কোনো মৌলের পরমাণুর প্রকৃত ভর বুঝতে পারবে ওটা। যদি তোমাকে জিজ্ঞেস করে তোমাকে যদি জিজ্ঞেস করে একটা হাইড্রোজেন মৌলের পরমাণুর ভর কত, তুমি কি বলবে? জানো কত? 1.6073 আচ্ছা, ঠিক আছে, এটা তোমরা ঠিক বলেছো। যদি বলি একটা অক্সিজেন মৌলের পরমাণুর ভর কত? 16 গুণ হয়ে যাবে। হ্যাঁ, এটা পড়েছো বলে বলতে পারছো। কেউ যদি না পড়ো বা কেউ যদি না জানো, তাহলে তো আমরা এখনো পর্যন্ত তো অ্যাকচুয়াল ভর জানি না বার করতে। জানি কি একটা মৌলের যদি তুমি বলো যে একটা অক্সিজেন মৌলের পরমাণুর ভর 16 গ্রাম, তাহলে তো এই মোটা হবে, দেখতে পাওয়া যাবে পরমাণু 16 গ্রাম না। অ্যাকচুয়ালি ভর কত সেটা বার করতে গেলে আমাদেরকে এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। তাহলে কোনো মৌলের পরমাণুর ভর মাপার জন্য কী একক ব্যবহার করা? নর্মাল ভর আমরা যখন আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে আমাদের যে প্রত্যেক দিনের জীবনযাপনের ক্ষেত্রে ভর মাপার একক কী ব্যবহার করি? আমরা কেজি ব্যবহার করি, গ্রাম ব্যবহার করি, তাই তো? তো কেন করি? কারণ সেগুলো 1 কেজির কাছাকাছি বা 1 গ্রামের কাছাকাছি, তার জন্য এরকম করি। আবার কোনো ধরো সাপোজ চালের ব্যবসা যারা করে, ধরো সাপোজ যাদের চালের গোদাম বা কিছু একটা থাকে, তখন তারা কী করে? তখন তারা কেজিতে হিসাব করবে, কুইন্টালে করবে, টনে করবে, মেট্রিক টনে করবে, এসবে করবে। সেরকমই কোনো মৌলের পরমাণুর ভর মাপতে গিয়ে যে অবশ্যই গ্রামে হবে, কিন্তু সেটা এতটাই কম হবে 10⁻24 রেঞ্জে, অত ছোটো গ্রাম। তো সেইটাকে একটা ছোট্ট একটা অত বড় একটা জিনিসটাকে ছোট্ট একটা এককে কনভার্ট করতে চাইছি আমরা। তো সেই এককটার নাম দেওয়া হলো কি? 1 AMU, 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 পারমাণবিক ভর একক। এটাকে সংক্ষেপে AMU দিয়ে প্রকাশ করা হয় বা শুধুমাত্র ইউ দিয়ে প্রকাশ করা হয়। তবে ব্যাপারটা কী সেটা বোঝার জন্য কিছু কথা মন থেকে মেনে নিতে হবে। কিছু কথা কিন্তু এই ব্যাপারটা অ্যাসিমিলেট করার জন্য কিছু কথা আমাদেরকে মেনে নিতে হবে। যেমন সেই কথাটা কি? ধরো সাপোজ আমি তোমাদেরকে বললাম একটা C12 যে কার্বন পরমাণু, C12 আইসোটোপ এই কার্বন পরমাণু আছে, সেই কার্বন পরমাণুর মধ্যে কার্বন পরমাণুর ভরের যে ভর, অ্যাকচুয়াল যে ভর, আমি জানি না কত অ্যাকচুয়াল ভর। সাপোজ ওই টাইমে আমি বলতে চাইছি, তুমি মেনে নাও এই কথাটা, ওই টাইমে অ্যাকচুয়ালি আমি বললাম দুজনের ভর মাপা হয়েছিল, একটা হাইড্রোজেনের একটা কার্বনের। তাহলে একটা পরমাণুর ভর ধরো সাপোজ অ্যাকচুয়ালি মাপা হয়েছে একদম অ্যাকুরেটলি, তাহলে তার এই আধুনিক সংখ্যাটা, হ্যাঁ, ওই কার্বন 12 যে একটা পরমাণুর যে অ্যাকচুয়াল ভর, তার 1/12 অংশ করলে যা হবে, সেটাই হয়ে যাবে কি? 1 AMU। ঠিক আছে, তার 1/12 অংশ করলে যেটা কী হবে, যেটা পাবো সেটা কী বলবো? সেটাকে 1 AMU। ঠিক আছে, সংখ্যাটা কি লিখি? তাহলে C12 আইসোটোপ কেন বলা হচ্ছে? কার্বনের আরও একটা আইসোটোপ আছে 12 আর 14, তাই তো? একটি কার্বন পরমাণুর, দেখো প্রকৃত বলে লেখা আছে, দেখো প্রকৃত আছে না নাই? কার্বন পরমাণুর প্রকৃত ভর মানে অ্যাকচুয়ালি যেটা ভর, প্রকৃত ভরের 1/12 অংশকে কী বলা হয়? পারমাণবিক ভর একক। ঠিক আছে, বলা হয় বা বলে। তবে একটু হালকা করে লক্ষ্য করে দেখো তো দেখি,
আগে যেটা করলাম আমরা, এই দেখো একটি কার্বন পরমাণুর বা এখানে C12 পরমাণুর ভর, ওই ভরের 1/12 অংশ দেখতে পেয়েছো না পাওনি? তাহলে অ্যাকচুয়ালি এটাই তো, এই যে পুরো ব্যাপারটা হাইলাইট করলাম, এটাই তো 1 mu, তাই নাকি? বুঝতে পারছে কী বলতে চাইছি? এটাই অ্যাকচুয়ালি কিন্তু 1 mu, ঠিক আছে? তো যাও, এই সংখ্যাটা কিন্তু ঝেড়ে মুখস্থ করতে হবে। কি বললাম? এই যে এইটা, এই সংখ্যাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1 mu সংখ্যা কী বললাম? একটা C12 যে আইসোটোপ আছে তার আইসোটোপের একটি কার্বন পরমাণু, মানে কার্বন যেটা সেটা আইসোটোপ 12 সংখ্যা বিশিষ্ট, তার যে প্রকৃত ভর তার 1/12 অংশ করলে যা হবে, যেটা পাবো সেটাই কী হচ্ছে, সেটা হচ্ছে 1 পারমাণবিক ভরে কক বা 1 mu। এবার আমরা এই 1 mu ভ্যালু ক্যালকুলেট করবো কত হবে, 1 mu ভ্যালু আমরা ক্যালকুলেট করবো কত হবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, হেডিং দেব 1 AMU সমান কত গ্রাম, গ্রামে ককে বার করতে চাইছি, সেটা আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? আবার বলছি, কথাটা রিপিট করছি, কি বললাম? তোমাদেরকে কিছু কিছু জিনিস মানতে হবে। যেমন 1 নম্বর কথা হচ্ছে, সেই সময়ে বিজ্ঞানীরা একটা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর আবিষ্কার করতে পেরেছিল বা বার করতে পেরেছিল, বা একটা কার্বন C12 আইসোটোপের একটা কার্বন পরমাণুর প্রকৃত ভর জানতে পেরেছিল বা বার করতে পেরেছিল, যেমন করে হোক, ঠিক আছে? ক্লিয়ার? আর তাহলে আমি বলতে পারি যে, এই জিনিসটা বলতে পারি যে, ধরো সাপোজ আমি বলছি যে আর একটা কথা, সেটা হচ্ছে তোমার 1 গ্রাম পরমাণু কার্বন সমান 12 গ্রাম কি কার্বন, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তার প্রকৃত ভর, তার মানে, আচ্ছা যেটা বলছিলাম সেটাই বলি আমি, ঠিক আছে? এটা থাক, এটা না, এটা না থাকাই ভালো, থাক, দরকার নাই, গ্রাম পরমাণু কনসেপ্ট লিখবো না। তাহলে ধরো সাপোজ 6.022 into 10⁻23 টি কার্বন, অবশ্যই 12 আইসোটোপ বিশিষ্ট কার্বন পরমাণুর ভর সমান হচ্ছে, ভরটা কি ভর? প্রকৃত ভর সমান হচ্ছে 12 গ্রাম। এটা কিন্তু একটা জিনিস কিন্তু মানতে হবে, তাহলে হবে। তাহলে যদি আমি কি বললাম যে একটা কার্বন পরমাণুর প্রকৃত ভর জানা গিয়েছিল, একটা জানা গেলে অত সংখ্যক জানা যাবে না, যাবে না বলো? ওটা যদি গুণ করে দিতে হবে, সেটা কত বার করতে পেরেছিল বিজ্ঞানীরা? 12 গ্রাম। ঠিক ক্লিয়ার? তাহলে আমি যদি ঐকিক নিয়ম করা হয়, যদি ঐকিক নিয়ম করি, তাহলে অতএব একটি C12, ওই একই কথা, C12 আইসোটোপ বিশিষ্ট কার্বন পরমাণুর প্রকৃত ভর সমান কত হবে? 12/6.022 into 10⁻23 গ্রাম। হবে না ঐকিক নিয়ম? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে অতএব তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, অতএব 1 AMU সমান কত বলবে? এই সংখ্যাটা দিয়ে তাকাও। একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর সেটা কত? এইটা এত, তার 1/12 অংশ, তাহলে কী করবো?
সমান হচ্ছে 12 বাই, এটাকে এনে লিখছি, আর লিখছি না, এনে মানে এই জিনিসটা এনে, ঠিক আছে, ইন্টু 1/12 নিয়ে গ্রাম। এটা কাটবে না, কাটবে, তাহলে সমান কী হয়ে গেল 1/NA। ওই যে বলেছিলাম এই যে তো দেখো গ্রাম সমান কী হবে 1/6.022 ইন্টু 10⁻23 গ্রাম। এবার যদি এটা হিসাব করো 1/, দেখতে কেমন লাগছে, যদি 1 দিয়ে নিচেটাকে পুরোটা ভাগ করো, তাহলে ভাগ করলে হবে সমান হচ্ছে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম হলো 1 AMU বা 1 ইউ। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এরকমই থাকবে। বুঝতে পারা গেল না? এটা এই ভরটা কিন্তু প্রকৃত ভর। তাহলে এই সম্পর্কটা আমি আবার লিখছি, এই ব্যাপারটা আমি আবার লিখছি, তাহলে কী হবে, দাঁড়া কোথায় গেল দেখি, এটাকে তুলতে পারছি না, দেখি হবে না, হবে না, তাহলে এইখানে আমি এটা লিখলাম, সাপোজ এটা কি ছিল, এটা হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক ভর, তাই তো। এবার এক্সাম্পল নিয়ে নিই, বা এক্সাম্পল নিচ্ছি না আমি আপাতত জাস্ট করে দেখাচ্ছি। এটা নিচে কি আছে, 1 আছে, এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, কোনাকুনি গুণ করতে পারি না, বাইরে, তাহলে কোনাকুনি গুণ করলে কোনো মৌলের এই যে এটার সাথে 1 গুণ হবে, তাহলে আমি লিখতে পারি অতএব কোনো মৌলের, ওই মৌল না লিখে কোনো মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর প্রকৃত ভর সমান, এটা তো এমইউ, এটা কি বললাম তোমাদেরকে আমি, এই পুরো জিনিসটা কি বললাম তোমাদেরকে একটু আগে, 1 AMU। তাহলে ওই মৌলের মানে এটা লিখছি এবার, ওই মৌলের পারমাণবিক ভর কিন্তু 1 AMU লিখতে পারি না, তাহলে পারমাণবিক ভর যা তার সাথে 1 AMU গুণ করে দাও, করলে যা হবে সেটাই তাহলে প্রকৃত ভর পেয়ে যাবো। তার মানে এবার উদাহরণ কী নেবো বলো, সোডিয়াম। তাহলে একটি সোডিয়াম অণু বা এখানে পরমাণু লিখছি, পরমাণুর প্রকৃত ভর সমান কত হবে, সোডিয়ামের পারমাণবিক ভর 23 ইন্টু 1 AMU সমান কত হয়ে গেল 23 AMU, এটাই প্রকৃত ভর বা 23 ইউ। নিয়ে যাও, কী বলে পর্যায় সারণীটাকে নিয়ে এসো, পর্যায় সারণী করে বলো। দেখো এখানে ইন্ডেক্স দেওয়া আছে, মানে এখানে একটা যে কোনো কারোর দিকে তাকাও, ধরো ক্যালসিয়াম, তার এখানে হাজিবাজি অনেক জিনিস লেখা আছে, তাহলে কোন লেখাটা কী রিপ্রেজেন্ট করে তার এখানে সেটা শর্ট ফর্মে দেওয়া আছে। তো দেখো দেখি অ্যাটমিক ওয়েট মানে কি, পারমাণবিক ভর, সে লেখা আছে ব্যাকেটে AMU, মানে AMU এটাকে দেওয়া আছে, মানে AMU ওটার সাথে গুণ করলে যা হবে তাই, মানে শুধু এই ডিজিটটা দেওয়া থাকবে, এই ডিজিটটা। দেখো তো সোডিয়ামের 23.989, 22 পয়েন্ট। তোমাকে বললাম না গোটা সবসময় হয় না, গোটাগুটি হয় না। কোশ্চেন হচ্ছে কেন হয় না গোটা, এটাও তোমাদেরকে বলে দিচ্ছি। কোনো মৌলের পারমাণবিক ভর পূর্ণ সংখ্যায় হয় না কেন, তার কারণ প্রথমত আমাদের যে চিন্তাভাবনাটা আছে মাথায়,
যে পারমাণবিক ভর মানে হচ্ছে ভর সংখ্যাকে লিখে দিলেই হয়ে যায়, কিন্তু তা না। পারমাণবিক ভর মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ওর প্রকৃত ভর বাই একটা হাইড্রোজেন মৌলের পরমাণু, তুমি দেখলে তো কত হয়। সেটা সব সময় গোটা হয় না কেন, গোটা যদি হয়ও তো সেক্ষেত্রে গোটা হয় না হওয়ার মেন কারণ হচ্ছে প্রকৃতিতে ম্যাক্সিমাম মৌলের একটাই ধরনের থাকে না, অনেকগুলো ধরন থাকে, তাদের কী বলা হয়? আইসোটোপ বলা হয়, যাদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা। এবার একটা এক্সাম্পল দিই, যেমন ধরো সাপোজ ক্লোরিন পরমাণু, ক্লোরিন মৌলের দুটো আইসোটোপ থাকে, একটা 35 আর একটা 37 ভর বিশিষ্ট, একটা 35 পারমাণবিক সংখ্যা আর একটা 37 পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর। আর পারমাণবিক সংখ্যা কত হবে? 17 ক্লোরিনের। তাহলে এবার যদি বলে তাহলে ক্লোরিন, তাহলে আমি পর্যায় সারণীতে বা তোমার যেখানে লিখে রাখবো ভর, তো কোনটা লিখবো? 35 লিখবো, 37 লিখবো? তাহলে তার উত্তর হচ্ছে তখন তাদের গড় করতে হয়। কী করে গড় করতে হয়? সাপোজ এই 35 ভর সংখ্যা বিশিষ্ট যে ক্লোরিন আছে সেটা প্রকৃতিতে ধরো 80% পাওয়া যায়, আর বাকিটা হচ্ছে 20% পাওয়া যায়। তাহলে হিসাব কি? 35 × 80 প্লাস 37 × 20/100। ওটা করেই কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু ওই 80-20টা আমি উদাহরণ দিয়ে বললাম, মানে নাও হতে পারে, আমি বলছি মানে অ্যাকচুয়ালি এই যে অ্যাভারেজ পারমাণবিক গড় লেখা হয় এখানে, যেগুলো যেমন দেখছি বললাম না তোমাদেরকে, পারমাণবিক সংখ্যা সবসময় কিন্তু পারমাণবিক ভর কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা হয় না। তার মেন কারণ হচ্ছে তাদের আইসোটোপ থাকে প্রকৃতিতে, মানে ওই একই ধরনের মৌলের পরমাণুর বিভিন্ন মৌলের পরমাণু ভর আলাদা আলাদা হতে পারে, তাই না? আমরা জানি আলাদা আলাদা হয়। তো যেমন ক্লোরিনের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বললাম যে একটা 35 ভর বিশিষ্ট ক্লোরিন হয়, একটা 37 ভর বিশিষ্ট ক্লোরিন হয়, হয় না? হয় না? তাহলে তখন আমি আলটিমেট ভর কী লিখবো বা পারমাণবিক ভর কী লিখবো, ওটা কত পার্সেন্ট প্রকৃতিতে পাওয়া যায় সেটা জানতে হবে আমাকে। আমি উদাহরণ সাপোজ ধরতে বলেছি, ওটা এক্স্যাক্টলি নাও হতে পারে, আমি বলছি প্রকৃতিতে 35 ভর বিশিষ্ট ক্লোরিন পরমাণু 80% পাওয়া যায়, মানে মোট যা পাওয়া যায় তার 80% 35 ভর বিশিষ্ট ক্লোরিন পরমাণু আছে, আর 20 ভর বিশিষ্ট 20% আছে 37 ভর বিশিষ্ট ক্লোরিন পরমাণু। তাহলে অ্যাকচুয়ালি ভর কত লিখবো বা আণবিক বা পারমাণবিক ভর কত লিখবো, কী বার করবো, তার হিসাব হচ্ছে গড় করতে হয়। সেই গড়ের নিয়মটা কি? 35 ইন্টু ওটা 80% পাওয়া যায়, তাহলে 80 প্লাস 20 ইন্টু 37/100। ঠিক আছে, বুঝতে পারবো? এটা নিয়ম নিয়ে হিসাব করে ওটা তখন হিসাব করলে তখন কী হয়? 35.5 হয়। তার জন্য দশমিক আসছে, দেখো এখানে 5ও লিখে নিই, তার মানে এখানে 5ও লিখে নিই, 35.1 লিখে, তার মানে কি শুধু 35-37 পাওয়া যায় এরকম মানে নাই। ডিসকভার, বিজ্ঞান মানে তো ডিসকভারি চলতেই থাকে বাবা, আরও হয়তো আবিষ্কার হয়েছে বলে আরও দশমিক পর আরও কথাটা আরও ব্যাপারটা নিয়ে হয়ে গেছে। বুঝতে পারা গেলো? বেশ, তো যাই হোক, তাহলে এইটাই মেন গল্প, খুব ইম্পর্টেন্ট। তাহলে সোডিয়াম পরমাণুর ভর যদি পারমাণবিক ভর যদি 23 হয়, তাহলে প্রকৃত ভর কত হবে? 23 AMU। যদি বলে গ্রামে প্রকাশ করো তাহলে কত হবে? 23 × 1.6605 × 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি কত হতে পারে, তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, ধরো 23 × 1.6605 38.19, তোমার হচ্ছে ধরো সাপোজ 38.19 × 10⁻⁻24 গ্রাম। তাহলে 0.1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 দাঁড়া ভালো লাগবে না দেখতে লাগার ব্যাপার আছে তো। সমান হচ্ছে 0.1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 3 8 1 9 গ্রাম। ঠিক আছে, এত গ্রাম হবে। বুঝতে পারা গেল ব্যাপারটা কীরকম? এই হচ্ছে ব্যাপার। এই যে রিলেশনটা বুঝতে পারলে তো, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর ইকুয়াল টু ওই মৌলের পারমাণবিক ভর গুণিত 1 AMU। ঠিক আছে,
কী করে আসলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা রেকর্ডিং হচ্ছে, পরে আবার বুঝতে না পারবে, ভিডিও আবার দেখবে, অসুবিধা নাই। ঠিক আছে, ক্লিয়ার? এগোতে হবে এবার, এগোই। তাহলে আণবিক তাহলে এই যে এই ব্যাপারটা এটা লিখলাম আমরা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা অণুর ক্ষেত্রে তো একই হবে। আণবিক ভর সমান এই দিয়ে দেখাও, এখানে আণবিক ভর লিখতে পারি, নিয়ে ওই মৌলের বা যৌগের একটি অণুর ভর প্রকৃত ভর বা এইটা লিখতে পারি না? তার মানে একই জিনিস। তাহলে আমি একইভাবে লিখতে পারি, কী লিখতে পারি, যে কোনো মৌলের বা যৌগের, ঠিক আছে, একটি অণুর প্রকৃত ভর সমান হচ্ছে কি, ওই মৌল বা যৌগের কি আণবিক ভর গণিত কি 1 mU, তো সমান এটা হয়ে গেল। তাহলে উদাহরণ দিয়ে দিই, যদি জিজ্ঞেস করা হয় যে এক অণু জলের প্রকৃত ভর কত হবে, তাহলে এক্সাম্পল দিচ্ছি যে এক অণু জলের প্রকৃত ভর, তাহলে সমান কী হবে, জলের আণবিক ভর কত 18 করে দেখলাম আমরা, তাহলে 18 mU, তো হচ্ছে কত হবে 18 × 1.6605 × 10⁻24 গ্রাম। এই হচ্ছে ব্যাপার। যদি জিজ্ঞেস করে এক অণু অক্সিজেনের প্রকৃত ভর কত হবে, হচ্ছে অক্সিজেনের আণবিক ভর কত হয় 32, গোলমাল করিয়েন না, এরকম গোলমাল করার মতো কোশ্চেন থাকবে পরীক্ষাতে। তাহলে 32 mU। যদি বলে এক অণু ক্লোরিনের প্রকৃত ভর 70 mU, কারণ ক্লোরিন দ্বিপারমাণবিক, একটা ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, দুটো থাকলে কত হবে 70 হবে, 71 হবে, ভুল লেগেছে এটা 71 হবে। ঠিক আছে, এবার যদি জিজ্ঞেস করে এক অণু, তোমার ধরো সাপোজ বললাম পটাশিয়াম, না সোডিয়ামই বলি, সোডিয়াম তো হলো একটু আগে, ম্যাগনেসিয়াম সমান কত হবে, ম্যাগনেসিয়ামের আণবিক প্রকৃত ভর সমান কত হবে, একটি ম্যাগনেসিয়াম অণুর প্রকৃত ভর কত হবে বলো তো দেখি, ম্যাগনেসিয়াম কত 24 mU। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারা গেল? ঠিক, এরপরের টপিক হচ্ছে আণবিক ভর হয়ে গেল, সংকেত ভর। আচ্ছা, এবার তোমরা একটা ব্যাপার জানো, যদি জিজ্ঞেস করা হয় যে এক অণু বা খাদ্য লবণ, আমি একটা কথা লিখছি, খাদ্য লবণের আণবিক ভর সমান কত হবে বলো তো? খাদ্য লবণ হচ্ছে NaCl। দাঁড়াও, বেশি জেনে গেলে বিপদ আছে, দুঃখ দাঁড়াও। সোডিয়ামের হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, কত হবে 58.5, তাই তো? তুমি বলবে 58.5, একক তো হয় না, তো এটা তুমি লিখলে। তাহলে এই যে আমি কথাটা বললাম এইখানে আণবিক ভর, এই কথাটা কিন্তু ভুল, এই কথাটা ব্যবহার করা হয় না। তুমি বলবে স্যার কেন হয় না, যৌগেরই তো অণু থাকবে, তো যৌগ তো অণু থাকে, মৌলের যেমন অণু থাকে তাহলে যৌগেরও তো অণু থাকে, কিন্তু কিছু যৌগের ক্ষেত্রে অণু কথাটা উচ্চারণ করা হয় না, কারণ তাদের তো অণু অ্যাকচুয়ালি পৃথকভাবে কোনো অণু থাকে না। তাহলে খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলছি, সেটা কি, আয়নীয় যৌগের পৃথক অণুর অস্তিত্ব থাকে না, তাই তাদের ক্ষেত্রে অণু কথাটা উচ্চারণ করা হয় না। তাহলে
তাদের ক্ষেত্রে অণুর বদলে কী কথা লিখতে হবে আমাদেরকে? তখন কি কথা লেখা হয়? সংকেত একক। সংকেত একক এই টার্মটা ইউজ করতে হয় অণুর বদলে। এই বুঝলে, সংকেত একক এই টার্মটা ইউজ করতে হয় আমাদেরকে। বুঝতে গেল? কেন স্যার পৃথক অণু থাকে না? এটা হচ্ছে কোশ্চেন, কেন থাকে না? তবে তো তোমরা মনে রাখবে থাকে না কেন। যেমন তোমাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি, খাদ্য লবণের ক্ষেত্রেই বলছি। কী হয়, যখন তোমরা আয়নীয় যৌগ পড়েছো নিশ্চয়ই আগে, যে আয়নীয় যৌগ কীভাবে উৎপন্ন হয়। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 11, মানে ইলেকট্রন বিন্যাস না, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 বা পরমাণু ক্রমাঙ্ক 11, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,1, তাহলে সেটা একটা ইলেকট্রন ছেড়ে দেয়। কিসের জন্য? নিকটতম নিষ্ক্রিয় মৌলের ততটা হয়নি, তাই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কী উৎপন্ন করলো? Na+ তৈরি করলো। ঠিক, এবার ক্লোরিনের একটি পরমাণু সেই একটা ইলেকট্রন গ্রহণ করে কী উৎপন্ন করলো? Cl- উৎপন্ন করলো। নেক্সট একজন সোডিয়াম ছিল, সোডিয়াম থেকে Na+ হয়ে গেল, ও আয়ন উৎপন্ন করলো। একজন ছিল ক্লোরিন, সেটা Cl- আয়ন উৎপন্ন করলো। নিয়ে সেই আয়ন দুটো কাছাকাছি আসলো। কেন? তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, দুটোই আধান থাকে। কুলম্বীয় আকর্ষণ বলের জন্য তারা কাছাকাছি এসে NaCl অণু গঠন করলো। অণু হিসেবে পড়েছিল আগের কোনো চ্যাপ্টার, কোনো না কোনো ক্লাস ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা এরকমই, কিন্তু ওরকম করে হয় না, মানে তাদের ওরিয়েন্টেশনটা ওরকম থাকে না। তো ব্যাপারটা কী হয়, যেহেতু এরা যেরকম তৈরি হচ্ছে পুরো ব্যাপারটা, দুটো আলাদা আলাদা প্রকৃতির আয়ন আছে, সোডিয়াম আয়ন আছে, ক্লোরিন আয়ন আছে, তাই তো? তাহলে ব্যাপারটা তাদের স্টেবিলিটি স্ট্রং করার জন্য কি হয় ব্যাপারটা দেখবা। দেখো, ধরো সাপোজ আমি একটা সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের কেলাস বলতে হচ্ছে, মানে একটা টুকরো নিলাম, সেটাকে বড় করে মাইক্রোস্কোপ দিয়ে দেখলাম। দেখতে ধরো সাপোজ আমি বললাম ধরো সাপোজ এরকম দেখতে, এরকম হলো, এরকম টাইপের হলো, ঠিক আছে? একটা টুকরো নিয়েছি, দেখতে এরকম হলো। তো সেইটাকে যদি আরও মাইক্রোস্কোপিক্যালি আমি যদি জুম করি, তাহলে কী দেখবো? ধরো সাপোজ আমি বলছি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে ধরো সাপোজ আমি বলছি সোডিয়াম Na+, এখানে একটা আয়ন আছে। এবার ত্রিমাত্রিক ব্যাপারটা, কিন্তু দ্বিমাত্রিকে দেখাচ্ছি, কিন্তু ব্যাপারটা কিন্তু ত্রিমাত্রিক। তাহলে এর কাছাকাছি ধরো সাপোজ এখানে একটা ক্লোরিন মাইনাস আয়ন আছে, এইদিকে একটা ক্লোরিন মাইনাস আয়ন আছে, এইদিকে একটা ক্লোরিন মাইনাস আয়ন আছে, এইদিকে একটা ক্লোরিন মাইনাস আয়ন আছে। এবার আমাকে বলো, NaCl তো মানে হচ্ছে শুধুমাত্র এই কটা নিয়ে, NaCl তো শুধুমাত্র এইটা নিয়ে NaCl হয়, তাহলে এই Clগুলো স্যার কী করছে? আরে বাবা, তার কারণ হচ্ছে আমি যেটা বলছি, NaCl এর মধ্যে আকর্ষণ বল কাজ করছে। কী আকর্ষণ বল? তড়িৎ আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বল বলা হয়। এবার এটা থাকলে তো এদের মধ্যে তো আকর্ষণ বল কাজ করবে। তাহলে এক্সট্রা Na+ চারিদিকে যদি Cl পরমাণু থাকে এরকমভাবে চারিদিকে ত্রিমাত্রিকভাবে, সেটা ডিপেন্ড করছে কার কাছে কার ক্ষেত্রে কতগুলো থাকবে, ডিপেন্ড করে। তাহলে কী হলো? তাহলে স্টেবিলিটি পেলো না ব্যাপারটা আরও। যদি এরকম হয়ে যেত NaCl থাকতো, তাহলে অসুবিধা হয়ে যেত, স্ট্রাকচারটা স্টেবিলিটি পেতো না। কেন? ধরো সাপোজ আমি বললাম এটা NaCl একসাথে থেকে গেলো, আবার একটা NaCl এখানে আছে, আবার একটা NaCl আছে, তখন তাদের মধ্যে এই আকর্ষণ বলগুলো থাকার থেকে এই ব্যাপারটার ক্ষেত্রে সুবিধা হতো না। অনেকগুলো Clকে চারিদিকে অনেকগুলো Cl ধরে আছে, আবার দেখো এখনো হয়নি ক্লিয়ার, এখনো কমপ্লিট হয়নি। আবার আমি বলতে পারি উল্টে, Cl এর চারিদিকে আবার Na+ আছে, তাহলে আমি ব্যাপারটা ভালো করে দেখো, এই ক্লোরিনটা মাঝে আছে, মনে মনে ভাববো তার চারিদিকে Na+ আছে। আবার উল্টে ভাবি, বলতে পারি Na এখানে আছে, তার চারিদিকে ক্লোরিন আয়ন আছে। এটা আমি যে একটা প্লেনে দেখাচ্ছি, কিন্তু ত্রিমাত্রিকভাবে আছে ব্যাপারটা। তাহলে কি হলো? দেখো, বিষম প্রকৃতির আধানের মধ্যে দূরত্ব মিনিমাম হয়েছে, দূরত্ব মিনিমাম হলে আকর্ষণ ম্যাক্সিমাম হবে। আবার বিষম প্রকৃতির আয়নের মধ্যে দূরত্বটা একটু বেশি হয়েছে, এটার থেকে বেশি হয়নি, এটার থেকে বেশি না। তার ফলে কি এখানে যদি সোডিয়াম থাকতো এখানে, তাহলে তাদের মধ্যে দূরত্ব কম হতো না, আগের থেকে কম হলে বিকর্ষণ বেশি হতো। তাহলে এরকমভাবে তারা বিশেষ সজ্জায় সজ্জিত হয়, নিয়ে একটা স্টেবল স্ট্রাকচার তৈরি করে। সেই স্টেবল স্ট্রাকচারকে বলা হয় ল্যাটিস। সেই স্টেবল স্ট্রাকচারকে কী বলা হয়? ল্যাটিস। সেটা আলাদা করে Na আর Cl আলাদা আলাদা করে যদি হতো, তাহলে সেটা সম্ভব হতো না, স্থায়িত্ব পেত না স্ট্রাকচারটা। বুঝতে পারা গেল? তার জন্য কি হয়, আলাদা করে Na+, Cl- একসাথে NaCl হিসেবে থাকে না। এভাবে তারা
এইভাবে তার কী তৈরি করে, একটা স্ট্রাকচার তৈরি করে থাকে। তার জন্য পৃথক ইন্ডিভিজুয়াল NaCl থাকে না, তার জন্য আয়নীয় যৌগের কী হয় না, অণু বলে কোনো পৃথক অণুর কোনো অস্তিত্ব থাকে না। খুবই ইম্পর্টেন্ট জিনিস। তার জন্য তাহলে কী বলবো স্যার, অণুর বদলে কী ব্যবহার করা হবে, এই কথাটা ব্যবহার করা হবে, সংকেত একক। তাহলে আণবিক ভরের বদলে কী কোনটা আমি ইউজ করব, সংকেত ভর। তাহলে আয়নীয় যৌগের ক্ষেত্রে যদি আমি বলি যে আণবিক ভর, এই টার্মটার যেহেতু অণুই থাকে না, তাহলে আণবিক ভরের কোনো মানেই হয় না। তাহলে আণবিক ভর এইটার পরিবর্তে কি রিপ্লেস করব, টার্ম সংকেত ভর। তাহলে আণবিক ভর বলা যাবে না, সংকেত ভর বলতে হবে। অণু বলা যাবে না, সংকেত একক বলতে হবে। ক্লিয়ার? কনসেপ্ট একই, আগের মতনই থেকে যাবে। যদি বলে NaCl এর মানে খাদ্য লবণের সংকেত একক কী, সংকেত একক কী হবে, সংকেত এককের চিহ্ন কী হবে, NaCl লিখবা, ঠিক আছে? তাহলে অণু না লিখে সংকেত এককের চিহ্ন, ঠিক আছে? চিহ্ন না, সংকেত একক না বলে সংকেত বললে হবে। আর NaCl যদি জিজ্ঞেস করা হয় সংকেত ভর কত হবে, তাহলে ওই এটা লিখলাম, এটা হবে সংকেত ভর, ঠিক আছে? এবার দেখো তোমরা বইটা দেখো। আচ্ছা, এবার দেখো যে 1 গ্রাম পরমাণু মনে পড়ছে, 1 গ্রাম মনে পড়ছে, যাও 1 গ্রাম অণু মানে কি বলো তো, একটু আগে তো পড়ালাম 1 গ্রাম অণু মানে কি বলো, 1 গ্রাম অণু মানে কি, গ্রামে প্রকাশিত কি আণবিক ভর, সঠিক লিখলাম আমি, আণবিক ভর, এই তাই তো। তাহলে আণবিক ভর গ্রামে প্রকাশিত। এবার আমি তোমাদেরকে একটা কথা বলছি, যে 1 গ্রাম অণু কোনো পদার্থের বা মৌলের বা যৌগের 1 গ্রাম অণুকে সংক্ষেপে কী বলা হয়, 1 মোল বলা হয়। নিশ্চয়ই কারণ আছে, আমি 1 মোলের সংখ্যা কী দিলাম, ওর মধ্যে উপস্থিত উপাদান কণা কতগুলো থাকবে, n সংখ্যক থাকবে, মানে 6.02 × 10⁻23 সংখ্যক উপাদান কণা থাকবে। তাহলে এখানে গ্রাম অণু বলছি, তাহলে নিশ্চয় উপাদান কণা অণু হবে, তো মৌল হোক বা যৌগ হোক, ভালো করে বুঝবা। 1 গ্রাম অণু যে কোনো পদার্থের কথা বলা হচ্ছে, তার মানে নিশ্চয় তার ক্ষেত্রে উপাদান কণা, সে যদি পরমাণুতে তো তৈরি হবেই ভালো কথা, কিন্তু সেন্সটা বোঝার চেষ্টা করবা, সেক্ষেত্রে তার উপাদান কণা কিন্তু অণু হবে। তাহলে 1 গ্রাম অণু, আমি এবার উদাহরণ দিচ্ছি, যদি জিজ্ঞেস করা হয় যে যদি তোমাকে বলে, এবার যদি জিজ্ঞেস করে 1 মোল অক্সিজেন সমান তুমি কি লিখবে, 1 গ্রাম অণু অক্সিজেন। তাহলে 1 গ্রাম অণু অক্সিজেনের ভর কত, মানে 1 গ্রাম অণু অক্সিজেন মানে কত, 16 গ্রাম না? দাঁড়া গোলমাল করে দিলাম, দাঁড়া ভাবতে, ঠিক আছে। সমান করতে হবে, 16 হবে না 32 হবে, 32 গ্রাম অক্সিজেন। তার মানে এর মধ্যে উপাদান কণা, এক্ষেত্রে উপাদান কণা মানে কি, অণু মানে হচ্ছে কি, এক্ষেত্রে অক্সিজেনের অণু কতগুলো থাকবে, অক্সিজেনের অণু কতগুলো থাকবে, NaT। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে কথাটা বললাম, 1 গ্রাম অণু অক্সিজেন মানে কিন্তু 1 মোল অক্সিজেন। কেন এবার হচ্ছে কোশ্চেন হচ্ছে কেন হয় এরকম, কেন হলো, তাহলে প্রমাণটা দেখি আমরা। দেখো প্রমাণ দেখছি, দেখো আমরা জানি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে NaT অক্সিজেনের ভর 32 গ্রাম, অক্সিজেন অণুর, তাহলে লিখতে পারি অতএব NaT অক্সিজেন অণুর ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে একটি অক্সিজেন অণুর ভর তখন কী লিখবো আমি, 32/Na গ্রাম।
দেখতে পাই না, পাই না, পাই তো? আচ্ছা, শোন হচ্ছে 32 ইন্টু 1/NA গ্রাম। আমি এখান থেকে বার করলাম, আমি তোমাদেরকে নতুন একটা কথা বললাম, তার রেসপেক্টে আমি বার করলাম। আবার তোমরা একটা অক্সিজেন অণুর প্রকৃত ভর তোমরা জানো যে ওর আণবিক ভর ইন্টু 1 mu, তাই তো? তাহলে 1/6 ওইটা করলে তো আমরা দেখছিলাম 1 mu সাথে সমান হচ্ছিল। একটু দেখলাম না, দেখলাম না, এদিকে দেখো কোথায় গেলো, কোথায় গেলো, কোথায় গেলো 1 mu, এই যে কোথায় গেলো 1 mu বার করলাম, কোথায়, এই যে এটা 1/NA না, এই যে 1/NA লিখেছি না, লিখিনি? ওটাই তো 1 mu আসছে। তার মানে আমি লিখতে পারছি এখান থেকে যে 32 mu হচ্ছে না, হচ্ছে না? এটা মানে 1 mu লিখতে পাই না? তোমার হচ্ছে 32 mu লিখতে পাই না? তাহলে এই যে কথাটা বললাম তার পরিপ্রেক্ষিতে আমার যে উত্তরটা বেরোলো, একটা অক্সিজেনের অণুর ভর প্রকৃত 32 mu বেরোচ্ছে। আমি যে কথাটা বলেছি সেই কথাটা ঠিক, তাই না? তার মানে 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 1 গ্রাম অণু অক্সিজেন, তার মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। পরমাণু না কিন্তু, ঠিক আছে? 32 গ্রাম অক্সিজেন। তো তার মধ্যে উপাদান কণা থাকে কি কতগুলো? তার মধ্যে উপাদান কণা থাকবে NAT। এই ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝতে হবে, গোলমাল করলে হবে না, ঠিক আছে? কোশ্চেন হচ্ছে স্যার 1 গ্রাম অণু অক্সিজেন মানে তো বললেন আপনি 1 গ্রাম অণু অক্সিজেন মানে হচ্ছে, আমি কোশ্চেন যদি জিজ্ঞেস করি তোমার লজিক্যালি কীভাবে মনে রাখবা? 1 গ্রাম অণু অক্সিজেন মানে বললেন স্যার কেন বলছেন আমি 1 মোল? আমি বলছি তার কারণ তার মধ্যে উপাদান কণা হচ্ছে NA কণা থাকছে। তাহলে আপনি এভাবেও তো বলতে পারতেন, তাহলে এর মধ্যে পরমাণু তো তার ডবল হয়ে যাবে, কারণ 2 NA কণা থাকছে, তাহলে সেইটা কেন বললেন না? কারণ এক্ষেত্রে ভালোভাবে বুঝবা, অণু স্বাধীনভাবে থাকতে পারে, পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। তার জন্য গ্রাম অণুকে প্রাধান্য দেওয়া হয়েছে, গ্রাম পরমাণুকে প্রাধান্য দেওয়া হয়নি। তাহলে তুমি যদি বলো, ভালো শুনবা, তুমি যদি বলো 1 গ্রাম পরমাণু অক্সিজেনে, তুমি যদি জিজ্ঞেস করো তাহলে উপাদান কণা তাহলে কী হবে স্যার? অবশ্যই অক্সিজেনের পরমাণুই হবে। তাহলে 1 মোল, ভালো শুনবা, 1 গ্রাম পরমাণু অক্সিজেন এ উপাদান কণা মানে হচ্ছে কতগুলো অক্সিজেন পরমাণু থাকবে? এখানেই অক্সিজেন পরমাণু থাকবে। 1 গ্রাম পরমাণু অক্সিজেনে কতগুলো অক্সিজেন পরমাণু থাকবে? NAT অক্সিজেন পরমাণু থাকবে। কী থেকে বললাম স্যার? এখান থেকে বললাম, বা ওটাও থেকেও বললেও আমি ওই একটা অক্সিজেনের পরমাণুর প্রকৃত ভর 16 mu, ওখান থেকে প্রুভ করতে পারবা তোমরা, ওখান থেকেও তোমরা কিন্তু প্রুভ করতে পারবা। কিন্তু আমি যে কথাটা তোমাদেরকে মনে রাখতে বলছি, এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটাকে শর্টে 1 গ্রাম অণু অক্সিজেনকে শর্টে 1 গ্রাম অণুকে শর্টে কিন্তু 1 মোল বলা হয়, শর্টে 1 মোল বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে 1 মোল যেহেতু বলা হচ্ছে, তার মধ্যে তার উপাদান কণা কত থাকবে? নিশ্চয়ই এখানে থাকবে। এখান থেকে আমরা হিসাব করে দেখলাম, ব্যাক প্রসেসে দেখলাম যে ব্যাপারটা জাস্টিফাই হচ্ছে। এই কথাটা কিন্তু মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যাক, এটা ভিডিওটা তো তোমার তখন হয়নি, পজ করা হয়ে গেছিলো। এর পরের টপিক হচ্ছে মোলার আয়তন। তাহলে মোলার আয়তন কাকে বলা হয়? মোলার আয়তন কাকে বলা হয় বলার আগে আমাকে জানতে হবে এর কার জন্য, কার ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? কি ব্যাপারটা বলা হচ্ছে? STP বা NTPতে, STP মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, NTP মানে হচ্ছে নর্মাল টেম্পারেচার অফ প্রেশার। টেম্পারেচারের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, প্রেশারের ভ্যালু হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে ব্যাপারটা কি? NTPতে বা STPতে 1 মোল যে কোনো গ্যাস যদি নেই আমরা, সেটা যে পরিমাণ আয়তন দখল করে সেটা কত? 22.4 লিটার আয়তন দখল করবে। এই যে আয়তনটাকেই কী বলা হয়? ওই মৌলের বা যৌগের মোলার আয়তন, ঠিক আছে? তাহলে ব্যাপারটা দেখি, এক্সাম্পল নিয়ে দেখি কি হয়। আমরা ধরো সাপোজ নিয়েছি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল অক্সিজেন, 1 মোল নাইট্রোজেন। তাহলে STPতে এরা সবাই, এদের আয়তন কত হবে? আয়তন কত হবে? এরও বলছে 22.4 লিটার হচ্ছে, বলছে এরও 22.4 লিটার হচ্ছে, এরও 22.4 লিটার। কিন্তু এর ভর যদি জিজ্ঞেস করো কত হবে, এর ভর হচ্ছে 44 গ্রাম হবে, এর ভর কত হবে? 32 গ্রাম হবে, এর ভর কত হবে? 28 গ্রাম হবে। 1 মোল বলেছি মানে হচ্ছে গ্রাম আণবিক ভর বলেছি। তার মানে এর 1 অণু মানে হচ্ছে দেখবা, হিসাব করে দেবা, কার্বন 12, দুটো অক্সিজেন মানে 32 12 যোগ করে কত হয়? 44। তার মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন, 1 মোল নাইট্রোজেন মানে হচ্ছে কত? 28 গ্রাম নাইট্রোজেন। এই প্রত্যেকে দেখছি ভর আলাদা, কিন্তু তারা প্রত্যেকেই একই পরিমাণ আয়তন দখল করছে।
সেটা কত 22.4 লিটার। এই আয়তনটা কি বলা হয়? মোলার আয়তন। এতটুকু ক্লিয়ার? এইবার হালকা ফুলকা একটা জিনিস বলে দিই, তাই হবে, তাহলেই হয়ে যাবে। সেটা হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা এই জিনিসটা বলার আগে আমি ছোট্ট একটা তোমাদের কোশ্চেন করছি, এটার সম্বন্ধে কোশ্চেনই করছি না। সাপোজ আমি বললাম তোমাদেরকে যে তোমরা জানো 1 ডজন কলা সমান 12খানা কলা। এবার তোমাদেরকে অঙ্কতে যদি জিজ্ঞেস করা হয় যে 4টে কলা আছে তোমার কাছে, তাহলে বলো তো কত কত ডজন কলা হবে? তাহলে আমি ওই কী নিয়ম করবো? আমরা জানি 12টি কলা সমান 1 ডজন, তাহলে 1টি কলা সমান 1/12 ডজন, আর 4টি সমান হচ্ছে 4/12 ডজন। এই যে জিনিসটা পেলা, ওটা তো একটা পেলে সবসময় কি ডজনটা একই হতে কোনো মানে নাই, তখন 1-এর 3 ডজন হচ্ছে। এই 1-এর 3 যে সংখ্যাটা পেলা সেটাকে ডজন সংখ্যা বলা যেতে পারে। পরে তো দেখছো 1-এর 3 ডজন। সিমিলারলি একই জিনিস মোল সংখ্যা কী জিনিস, যে ধরো সাপোজ আমি তোমাকে বললাম সবসময় তোমার কাছে, ধরো সাপোজ তোমাকে আমি তোমাকে হাতে 1 খাবল অক্সিজেন দিলাম, বলো এবার তুমি তোমাকে কত মোল অক্সিজেন দিলাম? তাহলে আমি জানি 1 মোল অক্সিজেন সমান হচ্ছে 32 গ্রাম অক্সিজেন, তাই না? আমরা জানি 1 মোল অক্সিজেন সমান 32 গ্রাম অক্সিজেন। তাহলে আমি যদি অঙ্ক কষে হিসাব করি, ধরো তোমার যেটা বললাম তোমাকে হাতে 1 খাবল অক্সিজেন দিলাম, সেটা ভর তুমি হিসাব করে দেখলে সাপোজ আমি বলছি 64 গ্রাম অক্সিজেন, সাপোজ আমি বলছি। তাহলে তুমি ঐকিক নিয়ম করে যদি হিসাব করো তাহলে কী হবে? তাহলে 32 গ্রাম অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন, 1 গ্রাম সমান 1-এর 32 গ্রাম, 64 গ্রাম সমান হচ্ছে 64/32 গ্রাম। হলো না? হলো না? তাহলে নিচে যেটা লিখলে সেটা 32টা কী লিখলে? আণবিক ভর, বা ওটাই আণবিক ভর। আর উপরে কী লিখলে? যে ভরটা আমি তোমাকে দিয়েছি সেটা, মানে শর্টকাটের কথা বলছি। তাহলে মোল সংখ্যা সমান কী হবে? মোল সংখ্যা সমান হচ্ছে প্রদত্ত ভর, আণবিক ভর না লিখে মোলার ভর লেখা ভালো, 1 মোলের ভর সমান হচ্ছে প্রদত্ত ভর, মানে ওই অঙ্ক করেই বার করলাম, কিন্তু শর্টকাটের ফর্মুলা তোমাদেরকে বলছি। প্রদত্ত ভর বাই মোলার ভর। ঠিক আছে? সমান আর একটা জিনিসও হয়, প্রদত্ত আয়তন, এটা আমি বলবো না, ব্যাখ্যা করবো, তোমরা ভাববা বাড়িতে, বাই মোলার আয়তন। আর এটা যদি ভালো করে বোঝার চেষ্টা করবা, কিন্তু ক্লাস 10 আবার বলেছি কাজে লাগবে। ঠিক আছে? আজকে ইতি গজ। ঠিক আছে?